অবন্তিকা যেহেতু বলেছে তাহলে যা, সাবধানে থাকবি, কোনো বিপদ হলে ফোন দিবি। কলেজের বাইরে কোথাও যাবি না, ঠিক আছে? ঈশা ইরাকে জড়িয়ে ধরে বলল। ঠিক আছে। ইরা তো দাঁড়িয়েছিল তাদের ছাদের রেলিং ধরে। হঠাৎ পেছনে কারো উপস্থিতি টের পেতেই মুখে বিরক্তি ফুটে উঠল। এটাই তো সেই পাজি মেয়েটা, তাই না চেনার ভান করে বলল। এই কে আপনি? ছাদে এসে কি করছেন? আমি রূপে পেতনিবতী, গুণে অলসবতী, পড়ালেখায় পারি না বতী, কাজ করবে করব না বতী। আপনাকে কৌতুক বলতে বলিনি। আচ্ছা যাই হোক, কৌতুক বললেন আর সেটাই বলেন, কথা একদম ঠিক বলতেছেন। তার মানে বোঝাতে চাইছেন আমি রূপে পেতনি আর গুণে অলসবতী? জি তাই। আমি জানি এগুলো মিথ্যে। তা এখন বলেন, ছাদে কি করছিলেন এখন? আপনার প্রশ্নের জবাব দিতে ইচ্ছুক নই। বলি ইরা ছাদ থেকে নেমে চলে গেল। অবন্তিকা ফোঁস করে বলে উঠল। ওরে আমার ভাবের রাজা রে, বিয়েটা একবার হোক, তোমার ভাবের নিকুচি করব আমি। আমি যদি সুন্দর হইতাম আমিও কলেজের স্যারদের সাথে প্রেম করতে পারতাম, কিন্তু আফসোস আমি তো সুন্দর না। ঈশার আফসোসের স্বরে বলা কথাটা শুনতেই ইস্তিয়াক পিছন ফিরে তাকালো। দেখলো তানজিলার কাঁধে এক হাত দিয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে ঈশা। দেখে মনে হচ্ছে ও কোনো গুন্ডা। গায়ে পড়া কালো রঙের টপস, চুলগুলো উঁচু করে বেঁধে রাখা। ইশতিয়াক বেশ বুঝতে পারছে কথাটা তাকে মিন করেই বলা, তাও এগিয়েছি বলল। কি সমস্যা? তুমি গুন্ডিদের মতো এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? আমি রয়েছি আপনার অপেক্ষায়। একদম তোমার উল্টোপাল্টা কথা এখানে শুরু করবে না। কলেজে আমার একটা সম্মান আছে। কলেজ এরিয়ায় কোনো পাগলামি আমি অ্যালাউ করব না, মাইন্ড ইট। কথাটা বলে ইশতিয়াক গটগট পায়ে জায়গাটা ছাড়লো। তানজিলা আফসোসের স্বরে বলল। আরে পাগলামি করিস না ঈশা। কলেজ এরিয়ার বাইরে করব তাহলে। কি করবি? পাগলামি মানে কি বুঝলাম না। ওরে আমার বয়রা, শুনিলাম বললো কলেজ এরিয়ায় যাতে পাগলামি না করি, কিন্তু বাইরে করার পারমিশন দিয়েছে। আমার মনে হয় তুই পাগল হয়ে গেলি রে। হ্যাঁ, মাস্টার সাহেবের জন্য। জোর থাক তোর মাস্টার সাহেব নিয়া। তানজিলা চলে যেতেই ঈশা ব্যালেন্স হারিয়ে নিচে ধপ করে পড়ে গেল। তানজিলার কাঁধেই তো ভর দিয়ে দাঁড়িয়েছিল। কেউ না দেখতে দেখতে উঠে পড়ল ঈশা। যতদিন যাচ্ছে ইলেকশন এগিয়ে আসছে, এরা ব্যস্ত সময় পার করছে। বাইরের ভ্যাপসা গরমে ঘেমে নিয়ে একাকার। তাই ভাবলো বাড়িতে যেয়ে ফ্রেশ হয়ে বিকেলে আসবে। যেই ভাবা সেই কাজ। পার্টি অফিস থেকে বেরিয়ে রিক্সার জন্য অপেক্ষা করছে। সে সময় একটা সাদা রঙের গাড়ি তার সামনে এসে থামে। সেখান থেকে বের হয় প্রিয়ন্তী। এসেই বাঁকা হেসে বলে। ইরা রানী নাকি? তা এই গরমে রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন, গাড়ির জন্য? উফস, গরমে ঘেমে কি হয়েছে মেয়েটার? চাইলে আমি লেপ দিতে পারি। প্রয়োজন নেই। কাটকাট জবাব ইরার। প্রিয়ন্তী আবার বলল। রাজনীতিতে থাকলে সময় অসময় একটা গাড়ির প্রয়োজন হয়, জানো না? নাকি আমাদের নেত্রী ইরার গাড়ি কেনার টাকা নেই? বলেই হো হো করে হাসতে লাগলো প্রিয়ন্তী। ননসেন্সের মতো কথাবার্তা বন্ধ করো। আমার দেরি হয়ে যাচ্ছে, আর মানুষের সাথে ভালোভাবে কথা বলতে পারো না তুমি? উনি নেত্রী বলে গাড়ি থাকা লাগবে সেটা কোনো কথাই না। প্রিয়ন্তী আর চোখে তাকিয়ে গাড়িতে উঠে বসলো। আব্র গাড়িতে না উঠায় মাথা বাইরে এনে বলল। উঠছো না কেন? তুমি চলে যাও, আমি রিক্সা নিয়ে যাচ্ছি। এতে আরও তাড়াতাড়ি যাওয়া যাবে তোমার এই গাড়ি থেকে। প্রিয়ন্তী অগোচরে ভেঙচি কেটে গাড়ি নিয়ে চলে গেল। আব্র ইরার দিকে তাকালো। ফর্সা মুখটা ঘেমে লাল হয়ে আছে, চোখগুলোতে ক্লান্তি স্পষ্ট। এতক্ষণ সবকিছুই চোখ ছোট ছোট করে দেখছিল ইরা। আব্র ইনিয়ে বিনিয়ে বলল। আপনাকে খুব ক্লান্ত লাগছে, এখনও এখানে দাঁড়িয়ে আছেন যে? রিক্সা আসলেই যাব। আপনি কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ, ওইদিকে কাজ আছে একটু, এই আর কি। ওহ, অবন্তী আপনার কি হয়? আমার খালাতো বোন হয়। কিছুটা অবাক হলেও প্রকাশ করলো না ইরা। আপনি খুব সাহসী, কালকে উপযুক্ত শাস্তি দিয়েছেন ওদের। আর তাছাড়াও সাহসী না হলে রাজনীতিতে পা রাখতেন না। ও তাই নাকি? তা অবন্তীও তো সাহসী, সেও মেয়ে হয়েও রাজনীতিতে যুক্ত হয়েছে। আব্র এমন করে হাসলো যাতে ইরা কোনো কৌতুক শুনিয়েছে। হাসছেন কেন? প্রিয়ন্তী আর সাহসী? ও তো সাহস নয়, অর্থের দাপটে যুক্ত হয়েছে, না হলে ওর কোনো যোগ্যতাই নেই রাজনীতিতে থাকার। আপনার তো খালাতো বোন হয়, তার ব্যাপারে
তারই প্রতিপক্ষের কাছে এসব বলছেন? আমি যা বলি সামনাসামনি অগোচরে না, ওর সামনেও বলতে পারবো, নো প্রবলেম। বাহ, আপনি দেখছি স্পষ্টভাষী। তাদের কথার মাঝেই একটা রিকশার দেখা পায়। এখন কে যাবে সেটা নিয়ে ভাবছে তারা। এরা অব্রর দিকে তাকাচ্ছে আর অব্র ইরার দিকে। অব্র বলল, আপনি চলে যান, আমি পরে আসছি। না, আপনি চলে যান, আপনার কাজ আপনি চলে যান, আর একটা আসলে আমি চলে যাব। আছে। না, দুজনেই তাহলে যাই, একদিকেই তো যাব, আপনার কোনো সমস্যা না থাকলে। এরা কিছুক্ষণ ভেবে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। রিকশায় খুবই অস্বস্তি ফিল করছিল ইরা। এটুকু রিকশায় কি চেপে চেপে বসা যায়? কোনোভাবে শরীর টাচ না লাগে, তাই একেবারে জড়সড় হয়ে বসে আছে ইরা। অব্র সেদিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসলো। ইরার বাড়ির সামনে রিকশাটা থামলো। ইরা নামার সময় একবার অব্রর দিকে তাকিয়ে চলে গেল। অব্র দৃষ্টি কিছু বলতে চাইছিল, এরা সেটা লক্ষ্য করে কিন্তু অপেক্ষা না করে বাসায় এসে পড়ল। ছেলেটা কে ছিল ইরা? ঘুমাতে পারি না সারা রাত ধরে, বুকের ভিতর শুধু তুমি তুমি করে। এত রাতে হোয়াটসঅ্যাপে এরকম মেসেজ দেখে ইরাত ভেবাচেকে খেলো। কিছুক্ষণ তাকিয়ে থেকে বুঝতে পারলো এটা অবন্তিকার কাজ। মনে মনে আওড়ালো, এই মেয়ে দেখি আঠার ডিব্বা পিছু ছাড়ছেই না। সিন করে রিপ্লাই না করায় অবন্তিকা বিষণ্ণ মনে ঈশাকে ফোন দিল। কি কাজ হচ্ছে না? ঈশার কথা শুনে অবন্তিকার আরও মন খারাপ হলো। ক্ষীণ কণ্ঠে বলল, না, রিপ্লাই করছে না। তোমার ভাই একটা হনুমান। আহ, হনুমানের প্রেমে তো পড়েছো ভাবিজি। তোমার দিয়ে বুদ্ধিতে এসব ছন্দ এসএমএস করে পাঠালাম, এখন রিপ্লাই দিল না, তো কি বলবো আর হনুমান ছাড়া? আরে ধৈর্য ধরো, পড়ে যাবে। আর শোনো, ভাইয়া যাতে না জানে আমি এর সাথে জড়িত, তাহলে আমার খবর আছে। তুমি আবার মেসেজ দাও। অবন্তিকা ঈশার সাথে বাকি কথা সেরে আবার ইরাতকে মেসেজ পাঠালো। তুমিও একা আর আমিও একা, প্রেম জমবে ঝাঁকা নাকা। ইরাত আবার মেসেজের টোনে ফোন হাতে নিল। আবার এরকম অদ্ভুত লেখা দেখে হালকা এসে জবাব দিল, একে আমি ভালোই আছি, তুমিও ভালো থেকো, দোয়া করি বেঁচে থাকো। তারপর ইরাত হোয়াটসঅ্যাপে ব্লক মেরে দিল। এদিকে ইরাত ব্লক করায় অবন্তিকা কিছুক্ষণ মনে মনে ইচ্ছামতো বকে নিল। তারপরে ভাঙা ভাঙা মন নিয়ে ঘুমানোর জন্য চোখ বুঝে ফেলল। সুবর্ণা বেগম কালকে যখন অব্রর কথা জিজ্ঞেস করলো, তখন ইরা চুপ করে থাকায় সুবর্ণা বেগম বলল, কতদিনের সম্পর্ক তোমার? ইরা বিস্মিত চোখে তাকিয়ে বলল, সম্পর্ক মানে কিসের সম্পর্কের কথা বলছো তুমি মা? কোনো সম্পর্ক নেই এই ছেলের সাথে? না, উনি তো অবন্তিকার ভাই। আমি রিক্সা পাচ্ছিলাম না, তাই ওনার সাথে আসলাম। ওই দিন ঈশানা তোমাকে বলল, মেলায় ঝামেলার সময় উনি তো একটা লোককে মারধর করেছিল। ও তাই বলো, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ইরা সুবর্ণা বেগমকে জড়িয়ে ধরে বলল, তোমার মেয়ের কারোর সাথে সম্পর্ক থাকলে তুমি জানাবে, তুমি জানবে না তা কি করে হয়? সুবর্ণা বেগম হেসে মেয়ের ললাটে অদর ছুঁয়ে বললেন, সেটাই তো, মেয়ে তো আমার মা ভক্ত। এগুলো ইরা বসে বসে ভাবছিল। তখন সুনেরা আশায় ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো। ম্যাম, ইমতিয়াজ হক মেজো ভাই ইস্তিয়াক হকের ডিটেল জানতে চেয়েছিলেন। উনি এখন ঈশা ম্যামের কলেজে শিক্ষকতা করেন। বাড়িতে ওনার সাথে সম্পর্ক কারোর তেমন ভালো না, মূলত ইস্তিয়াক হকের কাজে উনি সন্তুষ্ট নন। তাহলে ইশতিয়াক হক কি ইমতিয়াজ হকের সাথে এই কাজে জড়িত নেই? না ম্যাম, 3 ভাইয়ের মধ্যে ওনার খুব ভালো এবং মার্জিত ব্যবহার, কিন্তু ম্যাম ওনার কথা হঠাৎ। ইরা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি আমার খুব বিশ্বস্ত, তাই তোমাকে জানাচ্ছি। ইশতিয়াক শুরুতে ঈশার কলেজে ছিল না, মূলত ঈশার জন্যই এখানে জয়েন হয়েছেন। কলেজের একজন ম্যামের সাথে আমার ভালো সম্পর্ক, উনি আমাকে এই কথা জানান। উনি যদি ঈশা ম্যামের কোনো ক্ষতি করে? তুমি না বললে উনি বাকি 2 ভাইয়ের মতো না, তাহলে কি ক্ষতি করবে? যাকে ভালোবাসে তার কি ক্ষতি করা যায়? আপনি কি তাহলে এই সম্পর্কে রাজি? যদি উনি বিশ্বস্ত হয়, ভালো হয়, অবশ্যই রাজি, কিন্তু এই বিষয়ে এখন কোনো কথা ভাবতে চাইছি না। ঈশার এখনো নিজের পায়ে দাঁড়ানো বাকি। আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে, আমায় পাগল করিল গো মরার কোকিলে, আমায় উদাসী বানাইয়া গেল বসন্তের কালে গো মরার কোকিলে। রাস্তায় হাঁটছে আর গান গাচ্ছে ঈশা। পেছনে কারো পরিচিত কণ্ঠ পেয়ে পেছনে তাকিয়ে দেখলো তার মাস্টার সাহেব দাঁড়িয়ে। চোখে মুখে ফুটে আছে হাসি। কি হলো ইসরে পাকা, আমাকে এখন আর এসব অদ্ভুত গান না শুনিয়ে একা একাই বলছো যে?
ঈশা বিষণ্ণ গলায় বলল। হ্যাঁ, একাই বলছি। আমাকে ওকে গান বললে সে তো ভাবে আমি পাগল। আরে কোন পাগলে তোমাকে পাগল বলল? কত সুন্দর গান বলো তুমি। একটু আগে কি যেন গাইছিলে, আবার বলো তো। মন বোঝে না মরার কোকিল আন্দাজে গান তোলে, আমারে পাগল করিয়া গাছে লাগায় তোলে, কত কি যে করে কোকিল নাচা নাচা ডালে গো মরার কোকিলে। ইশতিয়াক হাসতে লাগলো, তার হাসি যেন থামছেই না। তার হাসার দরুন চোখ দুটো কুচকে আছে। ঈশা অপলক হয়ে তাকিয়ে আছে। তা তোমার কোকিলটা কে শুনি? ইস, ঢং বোঝে না, বুঝতে পেরেও ঢং করে। মনে মনে কথাটা বলল ঈশা। ইশতিয়াক তাকে কিছু বলতে না দেখে বলল। তুমি ভালো গান বলতে পারো না? কেন, এগুলো খারাপ নাকি? না, খারাপ না, কিন্তু এগুলো তেমন ভালো গানও না। তাহলে আপনি একটা ভালো গান শোনান আমাকে। আচ্ছা, অন্য একদিন। এখন আসি, বাই। বলে ইশতিয়াক হেঁটে চলে গেল। ঈশার মনটা আবার বিষণ্ণ হয়ে উঠল। প্রিয় মানুষ কাছে থাকলে মনটা ফুরফুরে হয়ে ওঠে, কিন্তু দূরে গেলেই মনটা হয়ে ওঠে নির্বাক নির্লিপ্ত। কাকতালীয়ভাবে আজকেও অব্রর সাথে সন্ধ্যায় দেখা হয়ে যায় ইরার। কালকে নাকি চকলেট ডে। অব্র এসেছে অবন্তিকার জন্য চকলেট কিনতে। বোন ফোন দিয়ে পাগল বানিয়ে ফেলছে। এদিকে ইরাও ঈশার জন্য চকলেট কিনতে। অব্র ইরাকে দেখে অবাক হলেও ইরা হলো না। সে চকলেট কিনে বিল পে করে অব্রের দিকে তাকালো। অব্র মুচকি হেসে বলল। আপনি এখানে যে? ওই এই আর কি, চকলেট কিনতে আসলাম। হ্যাঁ, আমিও। কার জন্য কিনলেন আপনি? আর গাড়িসার জন্য। অব্র কিছুক্ষণ তাকিয়ে দুটো চকলেট ইরার দিকে এগিয়ে দিয়ে বলল। হ্যাপি চকলেট ডে। এরা অবাক হলেও প্রকাশ না করে মৃদু হেসে বলল। না, আমি এসব খাই না, আপনি বরং এগুলো খেয়ে ফেলুন। কি মেয়ে রে বাবা, নিজে মেয়ে হয়ে চকলেট খায় না, আমাকে বলে চকলেট খেতে। বিড়বিড় করে বলা কথাটা এরা কিছুটা শুনেই ফেললো। তাও কিছু না বলে বিদায় নিয়ে চলে আসতে চাইলো, কিন্তু অব্র বলে উঠল। চলুন আমার সাথে গাড়িতে, আপনাকে দিয়ে আসি, ওইখান দিয়েই যাব। এরা ভ্রুকুচকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। কি বলবে সে? মুখের উপর না বলে দিলেও খারাপ, যেহেতু পূর্ব পরিচিত। ধন্যবাদ, কিন্তু আমি যেতে পারবো না, আমার একটু কাজ আছে। ও আচ্ছা, আপনি কাজ তাহলে শেষ করুন, আমি অপেক্ষা করি। কেন? অব্র আমতা আমতা করে বলল। কেন আবার, এমনি। এরা আর চোখে তাকালো অভ্রর দিকে। এদিকে অভ্র নজর এদিক ওদিক ঘোরাতে লাগলো। আর চোখে তাকাবেন না নেত্রী সাহেবা, এই অধম যে লুটপাট হয়ে যাবে। মনে মনে কথাগুলো আওড়ালো অব্র। এদিকে ইরা দোটানাই ভুগছে। তার কেন জানি মুখের উপর সরাসরি না করে দিতে মন চাচ্ছে না, কিন্তু অল্প দিনের পরিচিত একটা ছেলের সাথে গাড়িতে করে যাবে, এটাও ইরার কাছে ভালো লাগছে না। অব্র যেন ইরার মন পড়ে ফেললো, তাই বলল। আচ্ছা, আপনি তাহলে কাজ শেষ হলেই আসেন, আমি এখন আসি, সাবধানে যাবেন। ইরা মৃদু মাথা নেড়ে সম্মতি জানালো। অব্র গাড়ি নিয়ে চলে গেল। এই ছেলে, তোর পাছা এত কাদা কেন? আপু, আপনি কি বলেন এইসব? আরে বাবু, তোমার যে প্যান্ট খুলে নিচে পড়ে আছে, দেখোনি? 5 বছরের বাচ্চা ছেলেটা নিজের ইজ্জত বাঁচাতে প্যান্ট নিচ থেকে তুলে দিল এক দৌড়। এইদিকে ঈশা আর তানজিলা হাসতে হাসতে গাছের উপরে বসল। ঈশা ইরার দেওয়া চকলেটগুলো নিয়ে খাচ্ছে। এতক্ষণ ঈশার সব কাণ্ড নিজ চোখে দেখছিল ইশতিয়াক। সে তো অবাক হয়ে তাকিয়েছিল, মেয়েটার লাজ লজ্জে কিছুই নেই। ছোট ছোট বাচ্চাদের কিসব বলে। ছেলেদের জাতীয় পোশাক হিসেবে লুঙ্গিকে স্বীকৃতি দেওয়া উচিত, কি বলো ঈশা? হ্যাঁ ঠিক বলেছ। ইরাত একবার অবন্তিকার দিকে তাকাচ্ছে, আরেকবার নিজের দিকে। এই আমার রুমে কি তোমাদের? আমরা আপনাকে দেখতে আসলাম, তো লুঙ্গিতে আপনাকে হেভি লাগছে। ঈশা মুখ টিপে হেসে বলল। ভাইয়া রেডি হয়ে নাও, আমরা শপিংয়ে যাচ্ছি। তোরা শপিংয়ে যাবি? যা, আমি গিয়ে কি করব? মা বলেছে যেতে, তুমি যাবে। শেষ, রেডি হয়ে নিচে আসো। বলে ঈশা রুম থেকে বের হয়ে গেল। তুমি যাচ্ছ না কেন? আর একটু থাকে না। কেন? লুঙ্গিতে আপনাকে দারুণ লাগছে, সব সময় লুঙ্গি পরতে পারেন না। তোমাকে বলে আমি পরবো, যাও এখান থেকে, আমি রেডি হব। একদিন তো আমাকেই বলেই সব পড়তে হবে। গেলাম আমি। অবন্তিকা চলে যেতেই ইরাত লম্বা একটা শ্বাস নিয়ে বিড়বিড় করে বলল। এই মেয়ে আশেপাশে থাকলে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, কখন না কি বলে বসি। 3 জন বের হলো একসাথে। অনেকদিন পরে ঈশা মার্কেট করার উদ্দেশ্যে বের হলো। তার মনটা ভীষণ ফুরফুরে। 2টা রিক্সা নিয়েছে তারা, একটা অবন্তিকা আর ঈশা, আরেকটা ইরাত। ঈশা অবন্তিকার কানে কানে ফিসফিস করে বলল। তুমি ভাইয়ার সাথে এক রিক্সায় বসলেই পারতে। তোমার হনুমান ভাই কি তা হতে দিবে নাকি? চেষ্টা করেই দেখতে।
না থাক। হঠাৎ পিছন থেকে একটা ছেলের ডাকে টনক নড়ল অবন্তিকার। এতক্ষণ তার গায়ের ওড়না রিক্সার সাথে আটকে ছিল, আর কিছুক্ষণ হলেই বড় একটা বিপদ হয়ে যেত। ছেলেটা সামনে এসে দাঁড়ালো, বলল, কি ম্যাডাম, আর একটু হলেই তো বিপদ হতো, ওড়না সামলে রাখতে পারেন না? জি ধন্যবাদ আপনাকে, পরের বার থেকে সাবধানে থাকবো। বলেই চলে গেল ছেলেটা। এক দৃষ্টিতে তাকিয়ে বলল, তোহিন মেয়েটাকে, তার পরিচয় কি? আমাকে কালকের মধ্যে এনে দিবি। কেন বস? পাখিকে আমার খুব ভালো লাগছে। বলেই বাঁকা হাসলো ইশতেহার। মার্কেটে পৌঁছে দুজনে ঘুরে ফিরে কেনাকাটা করছে। পাশে ইরাত বিরক্তি মুখে বসে আছে। প্রায় 2 ঘন্টা ধরে এরা কেনাকাটা করছে, এখনো শেষ হচ্ছে না। ইরাত বিরক্তি মাখা কণ্ঠে বিড়বিড় করে বলল, ঘুরতে ঘুরতে মল্লামের ভাই, শপিং করা হলো না শেষ, ক্ষুধা জ্বালায় মরছি, এখন জীবন হলো মোর শেষ। দুপুরে না খেয়ে ঘুমানোর ফলে ইরাদের পেটে ইঁদুর দৌড়াচ্ছে। এর উপর আবার এত ঘোরাঘুরি। এবার ধৈর্য ভেঙে ঈশার হাত ধরে বলল, হয়েছে, আর কেনাকাটা করা লাগবে না, যথেষ্ট হয়েছে বোন আমার। এখন চল আশেপাশে কোনো রেস্টুরেন্টে বসে খেয়ে বাসায় যাবি। ঈশা কিছুতেই যেতে রাজি হচ্ছিল না। অবন্তিকার কথায় পাশেই একটা রেস্টুরেন্টে খেতে বসলো। ইরা বাসায় ফেরার সময় অব্র ও প্রিয়ন্তীকে একসাথে দেখলো, কিন্তু ইরা না দেখার মতো করে ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। প্রিয়ন্তী ইরাকে দেখে সামনে এগিয়ে গেল, পরে তাচ্ছিলের স্বরে বলল, দেখেও না দেখার ভান ধরছো নাকি ইরা? ভান করার প্রয়োজন নেই প্রিয়ন্তী, তোমার সাথে দেখা হলেও কিছু না, আর না দেখা হলেও কিছু না। বাহ, ভালো কথা। আচ্ছা একটা কথা বলো তো, তোমার রাজনীতিতে আসার উদ্দেশ্যটা কি? তোমার মতো আমার কোনো উদ্দেশ্য নেই। আমার মন চেয়েছে আমি এসেছি বিকজ আমি নিজের পছন্দ মতো চলতে প্রচুর ভালোবাসি, কারণ লাইফটা আমার নিজের। প্রিয়ন্তী হয়তো এমন কথায় রেগে গেল, তাই অব্রকে উদ্দেশ্য করে বলল, অব্র, চলো যাওয়া যাক। বাবা বলেছে কালকের মিটিংয়ে উনি জয়েন করবে। তুমি বাসায় যাও, আমার অফিসের কাজ তো এখনো শেষ হয়নি। আচ্ছা ঠিক আছে, কালকে দেখা হবে, বাই। বিদায় নিয়ে চলে গেল প্রিয়ন্তী। অব্র ইরার দিকে তাকিয়ে দেখলো এদিক ওদিক তাকিয়ে কারো আসার অপেক্ষায় আছে ইরা। অব্র নিজেই বলল, কালকে ঠিকমতো বাসায় পৌঁছেছিলেন? ঠিকমতো না পৌঁছালো এখন আমি আপনার সামনে দাঁড়িয়ে থাকতাম না। ইরার কাটকাট জবাবে অব্রর মুখটা চুপসে গেল। সে বুঝতে পেরেছে ইরা এখন রেগে আছে, তাই কথা না পেছিয়ে বলল, প্রিয়ন্তীর সাথে কি আপনি পূর্ব পরিচিত? সে তো আপনার কাজিন, তাই না? তো আপনাকে বলেনি আমি কে? না তো, আমি জানতাম আপনারা শুধু একে অপরের প্রতিপক্ষ, কিন্তু আপনাদের কথা শুনে বুঝলাম এছাড়াও আপনাদের মধ্যে কোনো সম্পর্ক আছে। ইরা দীর্ঘশ্বাস ফেলে বলল, প্রিয়ন্তী আমার বোন, আমার বাবার দ্বিতীয় স্ত্রী, মেয়ে প্রিয়ন্তী। অব্র ভ্রুকুচকে বলল, তার মানে রেহিনুমা আন্টি আপনার বাবার দ্বিতীয় স্ত্রী? জি, ইনিই তো আপনার আন্টি, তাই না? হ্যাঁ, আমি শুনেছিলাম আন্টি আঙ্কেলের প্রথম স্ত্রী না, এর আগের স্ত্রী। 2 ছেলে মেয়েকে নিয়ে এখানেই থাকে, কিন্তু এটা যে আপনি হবেন সেটা জানতাম না। জি, এবার জানলেন তো। আচ্ছা আমি এখন আসি, আপনার না অফিসে কাজ আছে? জি আচ্ছা, সাবধানে যাবেন। ইরা রিকশায় উঠে মনে মনে বলল, কেন জানি আপনার সাথে বারবার দেখা হওয়া, কথা বলাটা সুবিধার ঠেকছে না মিস্টার অভ্র মাহমুদ। গানের তালে তালে নাচছে ঈশা। ইশতিয়াক সামনে বসে তাকিয়ে আছে অষ্টাদশী মেয়েটির দিকে। যেদিন প্রথম দেখেছিল সেদিন মেয়েটা ছিল এলোমেলো কেশে, একটা কালো শাড়ি পরনে। বাতাসে উঠছিল তার কেশ, আর বিরক্ত সহিত সেই অগোছালো কেশগুলো কানের পাশে গুজে দিচ্ছিল মেয়েটি। একটা প্রোগ্রামে ঠিক 1 বছর আগে দেখেছিল ইশতিয়াক। তখন থেকে ঈশাকে অনুসরণ করা শুরু, কিন্তু কোনোদিন ঈশার সামনে এসে দাঁড়ায় নেই। ইশতিয়াক ভাবনা ছেড়ে বেরিয়ে আসে স্টেজের দিকে, ভিড় দেখে। স্টেজের দিকে তাকাতেই দেখে ঈশা সেখানে নেই, আর পাশেই ভিড় জমে আছে। ইশতিয়াক কিছু না ভেবে দৌড়ে যায় ঘটনাস্থলে। পায়ে হাত দিয়ে বসে আছে ঈশা। অবন্তিকা ব্যস্ত হয়ে পা থেকে তারকাটা বের করছে। স্টেজে নাচের সময় তারকাটা বিঁধে যায় ঈশার পায়ে। নাচ শেষ করেই টাল সামলাতে না পেরে পাশেই বসে পড়ে ব্যথায়। তার ফর্সা মুখ রক্তিম হয়ে আছে, চোখের জল টলটল করছে। ঈশার পাশেই তার কিছু ক্লাসমেট দাঁড়িয়ে আছে। ইশতিয়াক ঈশার সামনে হাঁটু গেড়ে বসে দেখে রক্ত বের হচ্ছে পা থেকে, তাই একজনকে বলল ফার্স্ট এড বক্স নিয়ে আসতে। ঈশা ব্যথা ভুলে তাকিয়ে আছে তার সামনে বসা মাস্টার সাহেবের দিকে। ইশতিয়াক সেই দৃষ্টি দেখে হালকা কেশে উঠে বিড়বিড় করে বলে, সারা দুনিয়া উল্টে যাবে, তাও এই মেয়ের আমাকে দেখা লাগবে, ইস্ত্রি পাকা।
অবন্তিকা ঈশাকে বাসায় নিয়ে আসে। অনুষ্ঠান শেষ হতে এখনো অনেক দেরি। এই পানি এতক্ষণ থাকা ঠিক হবে না, তাই ইশতিয়াক অবন্তিকার সাথে ঈশাকে বাসায় পাঠিয়েছে। ইরাকে এই কথা জানানোর পর কাজ ফেলে চলে এসেছে বোনের কাছে। ইরাত আসার পর থেকে বকে যাচ্ছে ঈশাকে। সুবর্ণা বেগম কয়েকবার চোখ রাগিয়েছেন, কে শুনে কার কথা। ইরাত তো নিজের ভাষণ চালাচ্ছেই। কতবার করে বললাম এসব অনুষ্ঠানে যে নাচ গান করার কোনো দরকার নেই, তুই যে শুটকি এমনিতেও ফুদলি পড়ে যাবি, আর এখন পায়ের কি হাল করেছিস। কথায় আছে না, নাচতে না জানলে উঠোন বাঁকা। ঈশা চোখ বন্ধ করে ছুঁয়েছিল। এই কথা শুনে চেঁচিয়ে বলল, তুমি যাবে এখান থেকে? আপু কিছু বলো। ইরা চোখ রাঙিয়ে বলে উঠল, যা এখান থেকে। মেয়েটাকে এখন এসব বলার কোনো মানে আছে? ও কি ইচ্ছে করে করেছে নাকি? তাহলে ওখানে তার কাটা আসলো কিভাবে? হয়তো স্টেজ সাজানোর সময় ভুলবশত ওখানে রয়ে গেছে। অবন্তিকা এতক্ষণ বসে বসে ওদের কাণ্ড দেখছিল। এবার বলে উঠল, আমারও তাই মনে হয়। আচ্ছা আপু, আমি এখন আসি, দেরি হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ থাকো। না আপু, বাসায় টেনশন করবে। এরা আর চোখে ইরাদের দিকে তাকিয়ে বলল। ইরাত, অবন্তিকাকে বাসায় দিয়ে আয়। ইরাত চোখ বড় বড় করে তাকিয়ে বলে। অসম্ভব। ইরা ভ্রু কুঁচকে ফেলল। এই সামান্য কথায় এমন রিয়েকশন করার মানে বুঝতেই পারছে না, তাই বলল। মেয়েটা একা একাই সন্ধ্যায় যাবে, রাস্তায় কোনো বিপদ হলে? অবন্তিকা মুখটা কাদো কাদো করে বলল। থাক আপু, আমি একা যেতে পারবো, সমস্যা নেই। ইরাত এবার অবন্তিকার দিকে যেই তাকালে অবন্তিকা চোখ টিপ দিল। ইরাত দৃষ্টি এদিক ওদিক করে মনে মনে বলল, আগে ভাবতাম ছেলেরা মেয়েদের এইভাবে টিচ করে, এখন দেখছি এই ভদ্র মেয়ে উল্টো এই কাজ করছে। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি ওকে দিয়ে আসতে। ইরার কথা শুনে অবন্তিকা আমতা আমতা করে বলল, না আপু, আপনি এখন ঈশার পাশেই থাকেন, আমি একাই যাচ্ছি। আমি তো কারোর কিছু লাগি না, আমার বিপদ হলে কারো কিছুই হবে না। ইরা ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে ইরাতকে কিছু বলতে নেবে, সেই সময় ইরাত বলল, ড্রামা না করে আসুন। অবন্তিকার চোখ চিকচিক করছে খুশিতে। এরা সেদিকে তাকিয়ে কিছু একটা বুঝলো। পরপর আর চোখে ঈশার দিকে তাকিয়ে দেখলো মুচকি হাসছে। রিকশায় পাশাপাশি বসে আছে অষ্টাদশী এক রমণী, তার পাশে বলিষ্ঠ দেহের এক যুবক। দুজনের দেহে দূরত্ব না থাকলেও মনের দূরত্ব আকাশ সমান। অষ্টাদশী রমণীর হৃদস্পন্দন বাড়ছে ক্রমশ। তার পাশে অবস্থিত যুবকটির অতি কাছে উপস্থিতির ফলে কিন্তু যুবকটি ভাবলেশহীনভাবে তাকিয়ে আছে আকাশের পানে। অবন্তিকা কিছুক্ষণ ধরে চুপ করেছিল, এবার গলা খাকারি দিয়ে বলল, একটা গান শোনাবে ইরাত? হঠাৎ পাশে থাকা অবন্তিকার থেকে তুমি সম্বোধন শুনে আর চোখে তাকালো ইরাত। তখন অবন্তিকা গালে হাত দিয়ে তার মিষ্টি গলায় গান ধরল। এখন আবার গানের মধ্যে তুই সম্বোধন সুরে ইরাত দাঁতে দাঁত চেপে বলল, অভদ্র। অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে, তাই কাছে আসো না, আরো কাছে আসো না। হঠাৎ ইরাত হাত দিয়ে মুখ চেপে ধরে বলল, আর একটা কথা বলে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেবো ইডিয়েট। অবন্তিকা থমথমে মুখ নিয়ে 2 মিনিট বসে থাকলো, তারপর হেসে বলল, আরেকটা গান বলি। ইরাত কটমট দৃষ্টিতে তার দিকে তাকালে মুখটা ইনোসেন্ট করে অবন্তিকা বলল, চুপচাপ থাকতে ভালো লাগছে না, কোনো খারাপ গান বলবো না, প্রমিস। ইরাত ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। অবন্তিকা হেসে আবার ব্যস্ত হলো এই সন্ধ্যায় তার প্রিয় একটি গান শোনাতে। ইরাত এবার সরাসরি অবন্তিকার চোখের দিকে তাকালো। অবন্তিকাও সেই সময় তাকালে দুজনের চোখাচোখি হয়ে গেল। ইরাত দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে বলল, তুমি এসব বন্ধ করো অবন্তিকা। প্রথম কথাটাই মন খারাপ হলেও এই প্রথম ইরাদের মুখে নিজের নাম শুনে আপ্লুত হলো অবন্তিকা। ইরাত কোনো জবাব না পেয়ে বলল, এই বয়সটা তোমার আবেগের, তাই অযথা এসবে মন না দিয়ে পড়ালেখায় মনোযোগী হও, ভালো হবে। আর আমি তোমার নিতান্তই আবেগ, আর এই আবেগ শেষ হলে আমি কেটে যাব তোমার মস্তিষ্ক থেকে। আপনি আমার আবেগ নন ইরাত, আপনি আমার এই মনে প্রথম সে ভালো লাগা, ভালোবাসার পুরুষ, যে সব সময় বিচরণ করে আমার মনে। এটা একটা অদৃশ্য মায়াজাল, এটা তো সহজে কেটে যাওয়ার নয়। কথা বলতে বলতে যে কখন বাসার সামনে এসে পৌঁছালো সে খেয়াল নেই অবন্তিকার। রিক্সাওয়ালার ডাকে আশেপাশে তাকিয়ে দেখে তাদের বাসার সামনেই দাঁড়িয়ে আছে সে। রিক্সা থেকে নামতেই শুনতে পাই ইরাদের বলা কথা, কেটে যাওয়া না হলে কাটিয়ে নিতে শেখো, চেষ্টা করলে সব সম্ভব। জি ঠিক বলেছেন, যখন মায়া বাড়িয়ে লাভ হয় না তখন সেই মায়া কাটাতে শিখতে হয়। আমি আসি, ভালো থাকবেন। ক্ষীণ গলায় কথাগুলো বলে চলে যায় অবন্তিকা। ইরাদ একটা ভারী নিঃশ্বাস ফেলে রিক্সাওয়ালাকে যেতে বলে। আজকে নাকি বসন্ত, এই উপলক্ষে ঈশা শাড়ি পরে ঘুরতে যাওয়ার বায়না ধরেছে। 2 দিন সম্পূর্ণ বেড রেস্টে থেকে এখন পায়ের অবস্থা ভালোই তার, তাই তো চনমনে
ফুরফুরে মন নিয়ে সারা বাড়ি ঘুরছে আর ইরাতকে নিয়ে যেতে বলছে। ইরাত বোনের জেদের কাছে না পেরে শেষে রাজি হলো, কিন্তু তার শর্ত ইরাকে মানিয়ে সাথে করে নিতে হবে। ঈশার সাথে সাথে ফোন দিয়ে কেঁদে কেটে রাজি করালো ইরাকে। বাকি কাজ ইতিকে বুঝিয়ে বাসায় আসলো ইরা। ঈশা দুটো হলুদ শাড়ি নিয়ে হাজির হলো। তার কথা ইরাকে আজকে শাড়ি পরেই যেতে হবে। এরা না বলছে সেটা ঈশা শুনছেই না, বড্ড জেদি মেয়েটা। অবশেষে এটাও রাজি হলো ইরা। কিন্তু এখন ঈশার আরেক বায়না ধরে চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক দিয়ে মাথায় ফুল গুজে দিল। এদিকে বারবার মেসেজ দিচ্ছে অবন্তিকাকে, অনেক কষ্টে রাজি করিয়েছে। এই দুদিন তো কোনো দেখাই মেলেনি অবন্তিকার। অবন্তিকার মেসেজ পেয়ে ইশারা বের হলো রমনা বটমূলের উদ্দেশ্যে। অবন্তিকা অব্রর সাথে সেখানে পৌঁছাবে। রমনা যেই তারা দেখলো সেখানে বিশাল আয়োজন। বসন্তকে ঘিরে অবন্তিকা শাড়ি পরেনি দেখে ঈশা হতাশ হলো। অব্র ও ইরাকে অনেকেই চেনে, তাদের সাথে কুশল বিনিময় করলো। এখানে সঙ্গীতের আয়োজন করা হয়েছে। তারা সবাই মিলে বসলো সামনের চেয়ারে। ইরাত লক্ষ্য করছে অবন্তিকা আজকে একবারও তার দিকে তাকাচ্ছে না। কেন জানি খারাপ লাগলেও এটা বুঝতে পেরে খুশি হলো মেয়েটা তার থেকে দূরত্ব বজায় রাখছে। ইরাত অবন্তিকার থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকিয়ে দেখলো অব্র গিটার হাতে স্টেজে দাঁড়িয়ে। ঈশা খুশিতে হাততালি দিচ্ছে। সে অবন্তিকার থেকে শুনেছে অব্র অনেক ভালো গান গায়। ইরার দৃষ্টি সেখানেই নিবদ্ধ। গায়ে হলুদ রঙের পাঞ্জাবি, চুলগুলো অন্যদিনের মতো সেট করা না, বরং পড়ে আছে একপাশে। চারপাশ মুখরিত হচ্ছে গানের প্রশংসায়। ঈশা হাততালি দিচ্ছে আর খিলখিল করে হাসছে। এরা তার চোখে আবার অবন্তিকার দিকে তাকালো। বিষণ্ণ মুখে সামনের দিকে তাকিয়ে আছে, মুখে হাসির কোনো চিহ্ন নেই। এরা তাকিয়ে আছে অব্রর দিকে। স্টেজ থেকে নেমে তাদের দিকেই আসছে অব্র। এসে ইরার পাশের খালি চেয়ারটায় নিজের আসন বুঝে নিল। এরা একবার তাকিয়ে সামনের দিকে তাকালো। হঠাৎ কানের কাছে ফিসফিস কথা শুনে শিউরে উঠল। হলুদ শাড়িতে আপনাকে হলদে পাখির মতোই সুন্দর লাগছে ইরাবতী। এইরকম কথা অব্রর থেকে শুনে আরও থমকালো ইরা। এতদিনে যতবার দেখা হয়েছে, কতবার কথা হয়েছে, কোনো সময় মনে হয়নি অব্র এরকম কথা বলতে পারে, তাও ইরাকে। ইরা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখলো কেউ তাদের দিকে তাকিয়ে আছে কিনা, কিন্তু না, সবাই সামনের দিকে তাকিয়ে গান শুনতে ব্যস্ত। এবার ইরা একটু ঝুঁকে ক্ষীণস্বরে বলল, মাথা ঠিক আছে মিস্টার অভ্র মাহমুদ? কেন, আমার মাথাটা কি আপনার কাছে বাঁকা লাগছে নাকি? বাঁকা লাগবে কেন? উল্টাপাল্টা কথা বলছেন কেন? কখন আবার আমি উল্টাপাল্টা কথা বললাম? এই যে একটু আগে। ও, ওইটা আমার কথা না, ওইটা অন্য কারো কথা। আমাকে বলে দিল আপনাকে যেন বলে দেই। সে নাকি আপনাকে খুব ভয় পায়। আপনার সামনে দাঁড়ালে নাকি তার হাঁটু কাঁপে, হৃদয় কাঁপে। আপনি নাকি একটা বাঘিনী, যার সামনে দাঁড়ালেই এক থাবায় শেষ করে দিবেন। ইরা কটমট দৃষ্টিতে তাকাতেই অব্র মাথা চুলকে বলল, এটা আমার কথা না, তার কথা। ইরা সেদিক থেকে দৃষ্টি ঘুরিয়ে সামনে তাকিয়ে বিড়বিড় করে বলল, সেন্টিখোর। লোকটাকে যতটা ভালো ভেবেছিলাম তত ভালো না। কিভাবে সেন্টি খায়? অব্রা ইরাকে বিড়বিড় করে কিছু বলতে দেখে আবার ফিসফিস করে বলল, আমাকে গালি দিচ্ছেন নাকি মিস ইরা? আপনাকে গালি দিব কেন? ওই লোকটা তো আর আপনি না। সেটা অবশ্য ঠিক। থাক, বেচারাকে আর গালিগালাজ করেন না। ঈশার ডাকে অব্র সোজা হয়ে বসে ঈশা অভিমানী স্বরে বলে, ধুর, বোরিং লাগছে। আপু, এত সুন্দর গাড়ির সাথে পপকর্ন হলে বেশ জমতো। নিয়ে আয় না। ভাইয়াকে বললাম, যাচ্ছেই না। অব্র ঈশাকে থামিয়ে এসে বলে, আমি যাচ্ছি, তুমি বসো। ঈশা মাথা দোলায়। অব্র চলে গেলে ঈশা ইরাকে বলে, ভাইয়া কি ভালো, তাই না আপু? আবার কত সুন্দর গান গায়। ইরা মনে মনে বলল, একদম ভালো না এই লোক। উপরে উপরে ভদ্র, ভেতরে আস্ত একটা অভদ্র। ইরার ফোন বেজে ওঠে। ইরা ফোন কানে দিতেই কারো ব্যস্ত কণ্ঠ শুনতে পায়। ম্যাম, একটু বাইরে আসেন তো, এখানে ঝামেলা হয়ে গেছে। তার দলের এক মেয়ের বলা কথায় ইরা ঈশাকে বসতে বলে চলে যায় বাইরের দিকে। এদিকে কোনো মানুষ নেই, সবাই ফাংশনে উপস্থিত। ইরা মেয়েটার বলা জায়গায় এসে কাউকে দেখতে না পেয়ে আবার ফোন দিতে উদ্যত হলেই পেছন থেকে কেউ তার মুখ চেপে ধরে। পিটপিট করে চোখ খুলে নিজেকে এক অন্ধকার ঘরে অনুভব করে ইরা। দেখে মনে হচ্ছে কোনো পরিত্যক্ত বাড়ি। এটা বাইরে থেকে দরজা লাগানো। ইরা উঠে একবার দরজার কাছে যায়, কোনো শব্দ না করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। হঠাৎ কারো পায়ের শব্দ এদিকে আসার আওয়াজ পেয়ে শক্ত হয়ে দাঁড়ায়। দরজা খুলতেই নিজের সর্বশক্তি দিয়ে সামনে থাকা লোকটাকে এক লাঠি দেয় ইরা। হঠাৎ আক্রমণে লোকটা ছিটকে পড়ে যায়। তার সাথে থাকা লোকগুলো ইরার হাত ধরে একটা চেয়ারে বসিয়ে বেঁধে দেয়। এরা চুপচাপ তাদের কাজ বোঝার চেষ্টা করছে। লাঠি খেয়ে বাঁকা হয়ে যাওয়া লোকটা উঠে এসে সামনে বসে ইরার। এবার আস্তে আস্তে চোখ খুলে সামনে থাকা আগন্তুককে দেখে তাচ্ছিলের হাসি হাসি ইরা। পাশের লোকগুলো অবাক হয়ে বলে, বস, এই মেয়ে হাসে কেন?
হাসছে, হাসতে দে। এখানে এসে অনেক খুশি হয়েছে তাই আসছে, তাই না মেহজাবিন ইরা? ইরার থেকে কোনো উত্তর না পেয়ে আফসোসের স্বরে বলল লোকটা।